নমস্কার। নিয়ে এলাম আরেকটি উপন্যাস, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করব। আজ প্রথম পর্ব, পল্লী সমাজ। উপন্যাসটি বই আকারে প্রকাশের আগে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় আশ্বিন, অগ্রহায়ণ ও পৌষ সংখ্যায়। মোট 9টি পরিচ্ছেদ ছাপা হবার পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাহিনীর ইতি টানবার কথা ভাবেন, কিন্তু বই আকারে প্রকাশের আগে আকস্মিকভাবে তিনি 9ম পরিচ্ছেদের সঙ্গে আরো 10টি পরিচ্ছেদ যুক্ত করে মোট 19টি পরিচ্ছেদে উপন্যাসটি সম্পন্ন করেন। তৎকালীন বাংলার পল্লী জীবনের যে পঙ্কিলতা, নিপীড়ন, নির্যাতন ও অসহায়তা হৃদয়কে অব্যক্ত বেদনায় আলোড়িত করেছিল। পল্লী সমাজ উপন্যাসটি তৎকালীন বাংলার সমাজ জীবনের প্রকট বাস্তব রূপ। চলুন শুরু করছি পল্লী সমাজ। বেনি ঘোষাল মুখুজ্জেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়েই সম্মুখে এক পৌরা রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কইগা? মাসি আহ্নিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেনি উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাটের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল, কিসের বর্দা? বেনি কহিল, তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বল। রমেশ তো কাল এসে হাজির হয়েছে, বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে, যাবে নাকি? রমা দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেনি ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সে তো জানি দিদি, আর যেই হোক তোরা কিছুতেই সেখানে যাবি নে। তবে শুনছি নাকি ছোঁড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে, বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপের উপরে যায়। যদি আসে তাহলে কি বলবে? রমা সরসে জবাব দিল, আমি কিছুই বলবো না, বাইরের দরোয়ান তার উত্তর দেবে। পূজা নিরতা মাসির কর্ণরন্ধ্রে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছিবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়ে রাখিয়া উঠিয়া আসিলেন। বঞ্চির কথা শেষ না হইতেই অত্যুত্তপ্ত খইয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দারোয়ান কেন? আমি বলতে জানি নে। নচ্ছার বেটাকে এমনি বলাই বলবো যে বাছাধন জন্মে কখনো আর মুখুজ্জে বাড়িতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের বেটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে? আমি কিছুই ভুলিনি বেনি মাধব। তারিণী তার এই ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল। তখনও তো আর আমার যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা বেনি? তা যখন হলো না, তখন ওই ভৈরব আচার্যকে দিয়ে কি সব জপ তপ তুক তাক করিয়ে মায়ের কপালে আমার এমন আগুন ধরিয়ে দিলে যে 6 মাস পেরোল না, বাছার হাতের নোয়া, মাথার সিন্দুর ঘুঁচে গেল। ছোট জাত হয়ে চায় কিনা যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে, তেমনি হারামজাদার মরণও হয়েছে। ব্যাটার হাতের আগুনটুকু পর্যন্ত পেলে না, ছোট জাতের মুখে আগুন। বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃ পুনঃ ছোট জাতের উল্লেখে বেনির মুখ ম্লান হইয়া গিয়েছিল, কারণ তারিণী ঘোষাল তাহারই খুড়া। রমা ইহা লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারের কণ্ঠে কহিল, কেন মাসি, তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারুর হাতে গড়া জিনিস নয় যে যেখানে জন্মেছে সেই তার ভালো।
বেনি লজ্জিত ভাবে একটুখানি হাসিয়া কহিল, না রমা, মাসি ঠিক কথাই বলেছেন। তুমি কত বড় কুলীনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট খুড়োর এ কথা মুখে আনাই বেয়াদবি। আর টুকটাকের কথা যদি বলো তো সে সত্যি। দুনিয়ায় ছোট খুড়ো আর ওই বেটা ভৈরব আচার্যের অসাধ্য কাজ কিছু নেই। ওই ভৈরব তো হয়েছে আজকাল রমেশের মুরব্বী। মাসি কহিলেন, সে তো জানা কথা বেনি, ছোড়া 10-12 বছর তো দেশে আসেনি। এতদিন ছিল কোথায়? কি করে জানবো মাসি? ছোট খুড়োর সঙ্গে তোমাদেরও যে ভাব, আমাদেরও তাই। শুনছি এতদিন নাকি বোম্বাই না কোথায় ছিল। কেউ বলছে ডাক্তারি পাশ করে এসেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, কেউ বলছে সমস্তই ফাঁকি। ছোড়া নাকি পাঁড় মাথা। যখন বাড়ি এসে পৌঁছলো তখন দু চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল। বটে, তাহলে তাকে তো বাড়ি ঢুকতে দেওয়াই উচিত নয়। বেনি উৎসাহ ভরে মাথার একটা ঝাঁকুনি দিয়ে কহিল, নয় তো। হ্যাঁ রমা, তোমার রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া পড়ায় রমা মনে মনে লজ্জা পাইয়াছিল। সলজ্জ মৃদু হাসিয়া কহিল, পরে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়। তাছাড়া শীতলাতলার পাঠশালে দুজনেই পড়তাম যে। কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে। খুড়িমা আমাকে বড় ভালোবাসতেন। মাসি আরেকবার নাচিয়ে উঠিয়ে বলিলেন, তার ভালোবাসার মুখে আগু। সে ভালোবাসে কেবল নিজের কাজ হাসিল করবার জন্যে। তাদের মতলব ছিল তোকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সায় দিয়ে কহিল, তাতে আর সন্দেহ কি মাসি? ছোট খুড়িমার যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্ন ভাবে মাসিকে বলিয়া উঠিল, সেসব পুরনো কথার দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যত বিবাদই থাক, তাহার জননীর সম্বন্ধে রমার কোথায় একটু যেন প্রচ্ছন্ন বেদনা ছিল। এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হয় নাই। বেনি তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, তা বটে, তা বটে। ছোট খুড়ি ভালো মানুষের মেয়েই ছিলেন। মা আজও তার কথা উঠলে চোখের জল ফেলেন। কি কথা আসিয়া পরে দেখি বেনি তৎক্ষণাৎ এ সকল প্রসঙ্গ চাপা দিয়ে ফেলিলেন। বলিলেন, তবে এই তো স্থির হলো দিদি, নড়চড় হবে না তো? রমা হাসিল, কহিল, বড়দা, বাবা বলতেন, আগুনের শেষ, ঋণের শেষ, আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল জ্যান্তে আমাদের কম জ্বালা দেয়নি। বাবাকে পর্যন্ত জেলে দিতে চেয়েছিল, আমি কিছুই ভুলিনি বড়দা। যতদিন বেঁচে থাকবো ভুলবো না। রমেশ সেই শত্রুরই ছেলে তো। তাছাড়া আমার তো কিছুতেই যাবার জো নেই। বাবা আমাদের দুই ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার শুধু আমারই উপর যে। আমার তো নয়, আমাদের সংস্রবে যারা আছে তাদের পর্যন্ত যেতে দেব না। একটু ভাবিয়া কহিল, আচ্ছা বড়দা, এমন করতে পারো না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? বেনি একটু সরিয়ে আসিয়া গলা খাটো করিয়া বলিল, সেই চেষ্টাই তো করছি বোন। তুই আমার সহায় থাকিস, আর আমি কোনো চিন্তা করিনি। রমেশকে এই কুয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেনি ঘোষাল নয়। তারপরে রইলাম আমি আর ওই ভৈরব আচার্য, আর তারিণী ঘোষাল নেই। দেখি এ বেটাকে এখন কে রক্ষা করে। রমা কহিল,
রক্ষে করবে রমেশ ঘোষাল। দেখো বর্দা, এই আমি বলে রাখলাম, শত্রুতা করতে এও কম করবে না। বেনি আরো একটু অগ্রসর হইয়া একবার এদিক ওদিক নিরীক্ষণ করিয়া লইয়া চৌকাটির উপর উবু হইয়া বসিল। তারপর কণ্ঠস্বর অত্যন্ত মৃদু করিয়া বলিল, রমা, বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে আর হবে না, তা নিশ্চয় বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি কি করে রক্ষে করতে হয় এখনো সে শেখেনি। এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে আর যাবে না। এই কথাটা আমাদের দিবারাত্রি মনে রাখতে হবে যে এ তারিণী ঘোষালেরই ছেলে, আর কেউ নয়। সে আমি বুঝি বর্দা, তুই না বুঝিস কি দিদি? ভগবান তোকে ছেলে গড়তে গড়তে মেয়ে গড়েছিলেন বই তো নয়। বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে হটে যায়, এ কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা, কাল একবার আসবো, আজ বেলা হলো, যাই বলি। বেনি উঠিয়া পড়িল। রমা এই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কি একটু প্রতিবাদ করিতে গিয়েই তাহার বুকের ভিতর ছ্যাত করিয়া উঠিল। প্রাঙ্গণের এক প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল, রানী কই রে, রানী কই রে? রমেশের মা এই নামেই ছেলেবেলায় তাহাকে ডাকিতেন। সে নিজেই এতদিন তাহা ভুলিয়ে গিয়েছিল। বেনির প্রতি চাহিয়ে দেখিল, তাহার সমস্ত মুখ নীলবর্ণ হইয়া গিয়েছে। পরক্ষণেই রুক্ষ মাথা, খালি পা, উত্তরীয়টা মাথায় জড়ানো রমেশ আসিয়া দাঁড়াইল। কই রানী কোথায়? বেনির প্রতি চোখ পড়িবা মাত্রই বলিয়া উঠিল, এই যে বর্দা এখানে। বেশ, চলুন চলুন, আপনি না হলে করবে কে? আমি সারা গাঁ আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কই রানী কোথায় বলিয়ে কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পলাইবার উপায় নাই। রমা ঘাড় হেঁট করিয়া রহিল। রমেশ মুহূর্ত মাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মহা বিস্ময় প্রকাশ করিয়া বলিয়া উঠিল, এই যে, আরে ইস, কত বড় হয়েছিস রে! ভালো আছিস? রমা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ কথা কহিতেই পারিল না। কিন্তু রমেশ একটুখানি হাসিয়া তৎক্ষণাৎ কহিল, চিনতে পারছিস রে? আমি তোদের রমেশ দা। এখনো রমা মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু মৃদু কণ্ঠে প্রশ্ন করিল, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রমা? বেনির দিকে চাহিয়ে একটুখানি মলিন হাসি হাসিয়া বলিল, রমার সেই কথাটা আমি কোনোদিন ভুলতে পারিনি বর্দা। যখন মা মারা গেলেন, ও তখন তো খুব ছোট, সেই বয়সেই আমার চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, রমেশদা তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। তোর বোধ করি সে কথা মনে পড়ে না, না রমা? আচ্ছা, আমার মাকে মনে পড়ে তোর? কথাটা শুনিয়ে রমার ঘাড় যেন লজ্জায় আরো ঝুঁকিয়ে পড়িল। সে একটি বারও ঘাড় নাড়িয়ে জানাইতে পারিল না যে খুড়িমাকে তাহার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করে রমাকে উদ্দেশ্য করিয়েই বলিতে লাগিল, আর তো সময় নেই, মাঝে শুধু 3টি দিন বাকি, যা করবার করে দাও ভাই। যাকে বলে একান্ত নিরাশ্রয়, আমি তাই হই তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা পর্যন্ত করতে পারছি না। মাসি আসিয়া নিঃশব্দে রমেশের পিছনে দাঁড়াইলেন। বেনি অথবা রমা কেহই যখন একটা কথার জবাব দিল না,
তখন তিনি সুমুখের দিকে সরিয়ে আসিয়া রমেশের মুখপানে চাহিয়া বলিলেন, তুমি বাবু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে ইতিপূর্বে দেখে নাই, কারণ সে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পরে ইনি রমার জননীর অসুখের উপলক্ষে সেই যে মুখুজ্জে বাড়ি ঢুকিয়েছিলেন আর বাহির হন নাই। রমেশ কিছু বিস্মিত হইয়াই তাহার দিকে চাহিয়া রহিল। মাসি বলিলেন, না হলে এমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে? যেমন বাপ তেমনি বেটা। বলা নেই কওয়া নেই, একটা গেরস্তের বাড়ির ভিতর ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হইয়া চাহিয়া রহিল। আমি চললুম বলি বেনি ব্যস্ত হইয়া সরিয়া পড়িল। রমা ঘরের ভিতর হইতে বলিল, কি বকছো মাসি? তুমি নিজের কাজে যাও না। মাসি মনে করিলেন তিনি বঞ্চির প্রসন্ন ইঙ্গিতটা বুঝিলেন, তাই কণ্ঠস্বরে আরো একটু বিষ মিশাইয়া কহিলেন, নে রমা, বকিস নে, যে কাজ করতেই হবে তাতে আমার তোমাদের মতো চক্ষু লজ্জা হয় না। বেনির অমন ভয়ে পালানোর কি দরকার ছিল? বলে গেলেই তো হতো। আমরা বাবু তোমার গোমস্তাও নই, খাস তালুকের প্রজাও নই যে তোমার কর্মবাড়িতে জল তুলতে ময়দা মাখতে যাব। তারিণী মরেছে, গাঁসদ্য লোকের হাড় জড়িয়েছে, একথা আমাদের উপর বরাত দিয়ে না গিয়ে নিজে ওর মুখের উপর বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজ হতো। রমেশ তখনও নিস্পন্দ অষাঢ়ের মতো দাঁড়াইয়া রহিল। বস্তুতই এ সকল কথা তাহার একান্ত দুঃস্বপ্নেরও অগোচর ছিল। ভিতর হইতে রান্নাঘরে কপাটের শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল, কিন্তু কেহই তাহাতে মনোযোগ করিল না। মাসি রমেশের নির্বাক অত্যন্ত পাংশুবর্ণ মুখের প্রতি চাহিয়া পুনরূপী বলিলেন, যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকর দরোয়ান দিয়ে অপমান করতে চাইনি। একটু হুঁশ করে কাজ করো বাপু, যাও যাও। কচি খোকাটি নও যে ভদ্রলোকের বাড়ির ভেতর ঢুকে আবদার করে বেড়াবে। তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুতেও যেতে পারবে না, এই তোমাকে আমি বলে দিলাম। হঠাৎ রমেশ যেন নিদ্রোত্থিতের মতো জাগিয়ে উঠিল এবং পরক্ষণে তাহার বিস্তৃত বক্ষের ভিতর হইতে এমনি গভীর একটা নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে সে নিজেও সেই শব্দে চকিত হইয়া উঠিল। ঘরের ভিতর কপাটের অন্তরালে দাঁড়াইয়া রমা মুখ তুলিয়া চাহিয়ে দেখিল। রমেশ একবার বোধ করি ইতস্তত করিল, তাহার পরে রান্নাঘরের দিকে উদ্দেশ্য করিয়া কহিল, যখন যাওয়া হতেই পারে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো এত কথা জানতাম না, না জেনে যে উপদ্রব করে গেলাম, সেজন্য আমাকে মাপ করো রানী বলি ধীরে ধীরে চলিয়া গেল। ঘরের ভিতর হইতে এতটুকু সাড়া আসিল না। যাহার কাছে ক্ষমা ভিক্ষা করা হইল সে যে অলক্ষ্যে নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া রহিল, রমেশ তাহা জানিতেও পারিল না। বেনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। সে পালাই নাই, বাহিরে লুকাইয়া অপেক্ষা করিতেছিল মাত্র। মাসির সহিত চোখাচোখি হইতেই তাহার সমস্ত মুখ আহ্লাদে ও হাসিতে ভরিয়া গেল। সরিয়ে আসিয়া কহিল, হ্যাঁ শোনালে বটে মাসি, আমার সাধ্যেই ছিল না অমন করে বলা। একে চাকর দরোয়ানের কাজ রমা, আমি আড়ালে দাঁড়িয়ে দেখলাম কিনা, ছোড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো করে বার হয়ে গেল। এই তো ঠিক হলো। মাসি ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, খুব তো হলো জানি, কিন্তু এই দুটো মেয়ে মানুষের ওপর ভার না দিয়ে না সরে গিয়ে নিজে বলে গেলেই তো আরো ভালো হতো। আর নাই যদি বলতে পারতে,
আমি কি বললুম তাকে দাঁড়িয়ে থেকে শুনে গেলে তো পারতে বাছা, অমন সরে পড়া উচিত হয়নি। মাসির কথার ঝাঁঝে বেনির মুখের হাসি মিলাইয়া গেল। সে যে এই অভিযোগের কি সাফাই দিবে ভাবিয়া পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতেও হইল না। হঠাৎ রমা ভিতর হইতে তাহার জবাব দিয়া বসিল। এতক্ষণ সে একটি কথাও কহে নাই। কহিল, তুমি যখন নিজে বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠত না। মাসি এবং বেনি উভয়ই যার পর নাই বিস্ময়াপন্ন হইয়া উঠিলেন। মাসি রান্নাঘরের দিকে ফিরিয়া কহিলে, কি বললিলা? কিছু না, আহ্নিক করতে বসে তো 7 বার উঠলে, যাও না ওটা সেরে ফেলো না। রান্না বান্না কি হবে না? বলিতে বলিতে রমা নিজেও বাহির হইয়া আসিল এবং কাহাকেও কোনো কথা না বলিয়া বারান্দা পার হইয়া ওদিকের ঘরে গিয়ে প্রবেশ করিল। বেনি শুষ্ক মুখে চুপি চুপি জিজ্ঞাসা করিল, ব্যাপার কি মাসি? কি করে জানবো বাছা? ও রাজরানীর মেজাজ বোঝা কি আমাদের মতো দাসীবাদীর কর্ম? বলিয়া ক্রোধে ক্ষোভে তিনি মুখখানা কালিবর্ণ করিয়া তাহার পূজার আসনে গিয়ে উপবেশন করিলেন এবং বোধ করি বা মনে মনে ভগবানের নাম করিতেই লাগিলেন। বেনি ধীরে ধীরে প্রস্থান করিল। এই কুয়াপুরের বিষয়টা অর্জিত হইবার একটু ইতিহাস আছে, তাহা এইখানে বলা আবশ্যক। প্রায় 100 বর্ষ পূর্বে মহাকুলীন বলরাম মুখুজ্জি তাহার মিতা বলরাম ঘোষালকে সঙ্গে করিয়া বিক্রমপুর হইতে এদেশে আসেন। মুখুজ্জি শুধু কুলীন ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। বিবাহ করিয়া বর্ধমান রাজ সরকারের চাকরি করিয়া এবং আরো কি কি করিয়া এই বিষয়টুকু হস্তগত করেন। ঘোষালও এই দিকেই বিবাহ করেন, কিন্তু পিতৃঋণ শোধ করা ভিন্ন আর তাহার কোনো ক্ষমতাই ছিল না। তাই দুঃখে কষ্টে তাহার দিন কাটিতেছিল। এই বিবাহ উপলক্ষেই নাকি 2 মিতার মনোমালিন্য ঘটে। পরিশেষে তাহা এমন বিবাদে পরিণত হয় যে এক গ্রামে বাস করিয়াও 20 বৎসরের মধ্যে কেহ কাহারও মুখ দর্শন করেন নাই। বলরাম মুখুজ্জি যেদিন মারা গেলেন, সেদিনও ঘোষাল তাহার বাটিতে পা দিলেন না। কিন্তু তাহার মরণের পরদিনই অতি আশ্চর্য কথা শোনা গেল। তিনি নিজেই নাকি সমস্ত বিষয় চুল চিরিয়া অর্ধেক ভাগ করিয়া নিজের পুত্র ও মিতার পুত্রগণকে দিয়ে গিয়েছেন। সেই অবধি এই কুয়াপুরের বিষয় মুখুজ্জি ও ঘোষাল বংশ ভোগ দখল করিয়া আসিতেছে। ইহারা নিজেরাও জমিদার বলিয়া অভিমান করিতেন, গ্রামের লোকও অস্বীকার করিত না। যখনকার কথা বলিতেছি, ঘোষাল বংশ ভাগ হইয়াছিল। সেই বংশের ছোট তরফের তারিণী ঘোষাল মোকদ্দমা উপলক্ষে জেলায় গিয়া দিন 6 পূর্বে হঠাৎ যেদিন আদালতে ছোট বড় 5-7টা মুলতুবি মোকদ্দমার শেষ ফলাফলের প্রতি ভ্রুক্ষেপ না করিয়া কোথাকার কোন অজানা আদালতের মহামান্য সমন মাথায় করিয়া নিঃশব্দে প্রস্থান করিলেন, তখন তাহাদের কুয়াপুর গ্রামের ভিতরে ও বাহিরে একটা হুলুস্থুলু পড়িয়া গেল। বড় তরফের কর্তা বেনি ঘোষাল বুড়োর মৃত্যুতে গোপনে আরামের নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং আরো গোপনে দল পাকাইতে লাগিলেন কি করিয়া খুড়োর আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করিয়ে দিবেন। 10 বৎসর খুড়ো ভাইপোর মুখ দেখা দেখি ছিল না। বহু বৎসর পূর্বে তারিণীর গৃহ শূন্য হইয়াছিল। সেই অবধি পুত্র রমেশকে তাহার মামার বাড়ি পাঠাইয়া দিয়া তারিণী বাড়ির ভিতরে দাস দাসী এবং বাড়ির বাহিরে মোকদ্দমা লইয়াই কাল কাটাইতেছিলেন। রমেশ রুড়কি কলেজে এই দুঃসংবাদ পাইয়া পিতার
শেষ কার্য সম্পন্ন করিতে সুদীর্ঘ কাল পরে কাল অপরাহ্নে তাহার শূন্য গৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল। কর্ম বাড়ি, মধ্যে শুধু 2টা দিন বাকি। বৃহস্পতিবার রমেশের পিতৃশ্রাদ্ধ। 2-1 করিয়া ভিন্ন গ্রামের মুরব্বীরা উপস্থিত হইতেছেন, কিন্তু নিজেদের কুয়াপুরের কেন যে কেহ আসে না রমেশ তাহা বুঝিয়েছিল, এবং হয়তো শেষ পর্যন্ত কেহ আসিবেই না তাহাও জানিত। শুধু ভৈরব আচার্য ও তাহার বাড়ির লোকেরা আসিয়া কাজকর্মে যোগ দিয়েছিল। নিজের গ্রামের ব্রাহ্মণ দিগের পদধূলির আশা না থাকিলেও উদ্যোগ আয়োজন রমেশ বড়লোকের মতোই করিয়েছিল। আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিল। কি জন্যে বাহিরে আসিতেই দেখিল ইতিমধ্যে 2 প্রাচীন ভদ্রলোক আসিয়া বৈঠকখানার বিছানায় সমাগত হইয়া ধূমপান করিতেছেন। সম্মুখে আসিয়া সবই নয় কিছু বলিবার পূর্বেই পিছনে শব্দ শুনিয়ে ফিরিয়ে দেখিল এক অতি বৃদ্ধ 5-6টি ছেলে মেয়ে লইয়া কাশিতে কাশিতে বাড়ি ঢুকিল। তাহার কাঁধে মলিন উত্তরীয়, নাকের উপর একজোড়া ভাটার মতো মস্ত চশমা, পিছনে দড়ি দিয়ে বাঁধা, সাদা চুল, সাদা গোঁফ, তামাকের ধোঁয়ায় তাম্রবর্ণ। অগ্রসর হইয়া আসিয়া সে সেই ভীষণ চশমার ভিতর দিয়া রমেশের মুখের দিকে মুহূর্তকাল চাহিয়া বিনা বাক্য ব্যয়ে কাঁদিয়া ফেলিল। রমেশ চিনিল না ইনি কে, কিন্তু যেই হন ব্যস্ত হইয়া কাছে আসিয়া তাহার হাত ধরিতে সে ভাঙা গলায় বলিয়া উঠিল, না বাবা রমেশ, তারিণী যে এমন করে ফাঁকি দিয়ে পালাবে তা স্বপ্নেও জানি নে, কিন্তু আমারও এমন চাটুর্য বংশের জন্ম নয় যে কারো ভয়ে মুখ দিয়ে মিথ্যা কথা বেরোবে। আসবার সময় তোমার বেনি ঘোষালের মুখের সামনে বলে এলো আমাদের রমেশ যেমন শ্রাদ্ধের আয়োজন করছে এমন করে চুলোই যাক, এ অঞ্চলে কেউ চোখেও দেখেনি। একটু থামিয়ে বলিল, আমার নামে অনেক শালা অনেক রকম করে তোমার কাছে লাগিয়ে যাবে বাবা, কিন্তু এটা নিশ্চয় জেন এই ধর্মদাস শুধু ধর্মেরই দাস, আর কারো নয়। এই বলি বৃদ্ধ সত্য ভাষণের সমস্ত পৌরুষ আত্মসাৎ করিয়া গোবিন্দ গাঙ্গুলির হাত হইতে হুঁকাটা ছিনাইয়া লইয়া তাহাতে এক টান দিয়াই প্রবল বেগে কাশিয়া ফেলিল। ধর্মদাস নিতান্ত অত্যুক্তি করেন নাই। উদ্যোগ আয়োজন যেরূপ হইতেছিল এদিকে সেরূপ কেহ করে নাই। কলিকাতা হইতে ময়রা আসিয়াছিল, তাহারা প্রাঙ্গণের এক ধারে ভিয়ান চড়াইয়াছে। সেদিকে পাড়ার কতকগুলো ছেলে মেয়ে ভিড় করিয়া দাঁড়াইয়াছে। কাঙালিদের বস্ত্র দেওয়া হইবে। চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় অনুগত ভৈরব আচার্য থান ফাড়িয়া পাঠ করিয়া গাদা করিতেছেন। সেদিকেও কয়েক লোক থাবা পাতিয়া বসিয়া এই অপব্যয়ের পরিমাণ হিসাব করিয়া মনে মনে রমেশের নির্বুদ্ধিতার জন্য তাহাকে গালি পাড়িতেছিল। গরিব দুঃখী সংবাদ পাইয়া অনেক দূরের পথ হইতেও আসিয়া জুটিতেছিল। লোকজন, প্রজা, পাঠক বাড়ি পরিপূর্ণ করিয়া কেহ কলহ করিতেছিল, কেহ বা মিছিমিছি শুধু কোলাহল করিতেছিল। চারিদিকে চাহিয়া ব্যয় বহুল দেখিয়া ধর্মদাসের কাশি আরো বাড়িয়ে গেল। প্রত্যুত্তরে রমেশ সংকুচিত হইয়া না না আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু ধর্মদাস হাত নাড়িয়ে থামাইয়া দিয়া ঘর ঘর করিয়া কত কি বলিয়া ফেলিল। কিন্তু কাশির ধমকে তাহার একটি বর্ণও বুঝা গেল না। গোবিন্দ গাঙ্গুলি সর্বাগ্রে আসিয়াছিল, সুতরাং ধর্মদাস যাহা বলিয়াছিল তাহা বলিবার সুবিধা তাহারই সর্বাপেক্ষা অধিক থাকিয়াও নষ্ট হইয়াছে ভাবিয়া তাহার মনে মনে ভারী একটা ক্ষোভ জন্মিতেছিল। সেই সুযোগ আর নষ্ট হইতে দিল না।
ধর্মদাসকে উদ্দেশ্য করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, কাল সকালে, বুঝলে ধর্মদাস দা, এখানে আসবো বলে বেরিয়েও আসা হলো না। বেনির ডাকাডাকি, গোবিন্দ খুড়ো তামাক খেয়ে যাও। একবার ভাবলুম কাজ নেই, তারপর মনে হলো ভাবখানা বেনির দেখেই যাই না। বেনি কি বললে জানো বাবা রমেশ? বললে, খুড়ো বলি, তোমরা তো রমেশের মুরব্বি হয়ে দাঁড়িয়েছ, কিন্তু জিজ্ঞেস করি লোকজন খাবে টাবে তো? আমি বা ছাড়ি কেন? তুমি বড় লোক আছো না আছো, আমার রমেশ কারু যে খাটো নয়। তোমার ঘরে তো এক মুঠো চিড়ের পিত্তিস কারু নেই। বলল, বেনি বাবু এই তো পথ, একবার কাঙালি বিদায়টা দাঁড়িয়ে দেখো। কালকের ছেলে রমেশ, কিন্তু বুকের পাটাও বলি একে। এতটা বয়স হলো, এমন আয়োজন কখনো চোখে দেখেনি। কিন্তু তাও বলি ধর্মদাস দা, আমাদের সাধ্যেই বা কি? যার কাজ তিনি উপর থেকেই করাচ্ছেন। তারিণী তার সাভ্রষ্ট দিকপাল ছিলেন বই তো নয়। ধর্মদাসের কিছুতেই কাশি থামে না, সে কাশিতেই লাগিল। আর তাহার মুখের সামনে গাঙ্গুলি মশাই বেশ বেশ কথাগুলি এই অপরিপক্ক তরুণ জমিদারটিকে বলিয়ে যাইতে লাগিল দেখিয়া ধর্মদাস আরো ভালো কিছু বলিবার চেষ্টায় যেন আকুলি বিকুলি করিতে লাগিল। গাঙ্গুলি বলিতে লাগিল, তুমি তো আমার পর নও বাবা, নিতান্ত আপনা। তোমার মা যে আমার একেবারে সাক্ষাৎ পিস্তুত বোনের খুড়তুতো ভগিনী। রাধানগরের বাড়ুজ্যে বাড়ি, সেসব তারিণীতা জানতেন। তাই যে কোনো কাজ করবে, মামলা মোকদ্দমা করতে, সাক্ষী দিতে ডাক গোবিন্দকে। ধর্মদাস প্রাণপণ বলে, কাশি থামাইয়া খিঁচাইয়া উঠিল, কেন বাজে বকিস গোবিন্দ? আবার কাশি। আমি আজকের নয়, না জানি কি সে বছর সাক্ষী দেবার কথাই বললি, জুতো নেই, খালি পায়ে যাই কি করে? তারিণী অমনি 2.5 টাকা দিয়ে একজোড়ে জুতো কিনে দিলে। তুই সেই জুতো পায়ে দিয়ে বেনির হয়ে সাক্ষী দিয়ে এলি। গোবিন্দ চক্ষু রক্তবর্ণ করিয়া কহিল, এলুম? হ্যাঁ এলি নে, দূর মিথ্যাবাদী। মিথ্যাবাদী তোর বাবা। গোবিন্দ তাহার ভাঙা ছাতি হাতে করিয়া লাফাইয়া উঠিল, তবে রে শালা। ধর্মদাস কাশিতে কাশিতে তাহার বাঁশের লাঠি উঁচাইয়া ধরিয়া হুঙ্কার দিয়ে প্রচন্ড ভাবে কাশিয়া ফেলিল। রমেশ শশব্যস্তে উভয়ের মাঝখানে আসিয়া পড়িয়া স্তম্ভিত হইয়া গেল। ধর্মদাস লাঠি নামাইয়া কাশিতে কাশিতে বসিয়া পড়িয়া বলিল, ও শালার সম্পর্কে আমি বড় ভাই হই কিনা, তাই শালার আক্কেল দেখো। ও শালা আমার বড় ভাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলিও ছাতি গুটাইয়া বসিয়া পড়িল। শহরের ময়রারা ভিয়ান ছাড়িয়া চাহিয়া রহিল। চতুর্দিকে যাহারা কাজকর্মে নিযুক্ত ছিল, চেঁচামেচি শুনিয়া তাহারা তামাশা দেখিবার জন্য সম্মুখে ছুটিয়া আসিল। ছেলে মেয়েরা খেলা ফেলিয়া হাঁ করিয়া মজা দেখিতে লাগিল, এবং এই সমস্ত লোকের দৃষ্টির সম্মুখে রমেশ লজ্জায় বিস্ময়ে হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার মুখ দিয়ে একটা কথাও বাহির হইল না। কি উভয়ই প্রাচীন ভদ্রলোক, ব্রাহ্মণ সন্তান, তো সামান্য কারণে এমন ইতরের মতো গালিগালাজ করিতে পারে? বারান্দায় বসিয়া ভৈরব কাপড়ের থাক দিতে দিতে সমস্তই দেখিতেছিল, শুনিতেছিল। এখন উঠিয়া আসিয়া রমেশকে উদ্দেশ্য করিয়া কহিল, প্রায় 100 কাপড় তো হলো, আরও চাই কি? রমেশের মুখ দিয়ে হঠাৎ কথাই বাহির হইল না। ভৈরব রমেশের অভিভূত ভাব লক্ষ্য করিয়া হাসিল, মৃদু অনুযোগের স্বরে কহিল, ছি গাঙ্গুলি মশাই,
বাবু একেবারে অবাক হয়ে গেছেন। আপনি কিছু মনে করবেন না বাবু, এমন ঢের হয়। বৃহৎ কাজকর্মের বাড়িতে কত ঠ্যাঙাঠ্যাঙি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়, আবার যেই কে সেই হয়। নিন উঠুন চাটুর্য মশাই, দেখুন দেখি আরো থান ফাড়ব কিনা। ধর্মদাস জবাব দেবার পূর্বেই গোবিন্দ গাঙ্গুলি সোৎসাহে শিরশ্চালন পূর্বক খাড়া হইয়া বলিল, হয়তো ঢের হয়, নিলে বিরোধ কর্ম বলেছে কেন? শাস্ত্রে আছে, লক্ষ্য কথা না হলে বিয়েই হয় না যে। সে বছর তোমার মনে আছে ভৈরব, যদু মুখুজ্জি মশাইয়ের কন্যা রমার গাছ প্রতিষ্ঠের দিনে সিদে নিয়ে রাঘব ভট্টাচার্যতে আর হারান চাটুর্যেতে মাথা ফাটাফাটি হয়ে গেল। কিন্তু আমি বলি ভৈরব ভায়া, বাবাজির এ কাজটা ভালো হচ্ছে না। ছোট লোকদের কাপড় দেওয়া আর ভস্যে ঘি ঢালা এক কথা, তার চেয়ে বামুনদের এক জোড়া আর ছেলেদের একখানা করে দিলেই নাম হতো। আমি বলি বাবাজি সেই যুক্তি করুন, কি বলো ধর্মদাস দা? ধর্মদাস ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, গোবিন্দ মন্দ কথা বলেনি বাবাজি, ও বেটাদের হাজার দিলেও নাম হবার জো নেই, নইলে আর ওদের ছোট লোক বলছে কেন? বুঝলে না বাবা? রমেশ এখনো পর্যন্ত রমেশ নিঃশব্দে ছিল। এই বস্ত্র বিতরণের আলোচনায় সে একেবারে যেন মর্মাহত হইয়া পড়িল। ইহার সুযুক্তি কুযুক্তি সম্বন্ধে নহে, এখন এইটাই তাহার সর্বাপেক্ষা অধিক বাজিল যে ইহারা যাহাদিগকে ছোট লোক বলিয়া ডাকে, তাহাদেরই সহস্র চক্ষুর সম্মুখে এইমাত্র যে এত বড় একটা লজ্জাকর কাণ্ড করিয়া বসিল, সেজন্য ইহাদের কাহারও মনে এতটুকু ক্ষোভ বা লজ্জার কণামাত্র নাই। ভৈরব মুখপানে চাহিয়া আছে দেখিয়া রমেশ সংক্ষেপে কহিল, আরো 200 কাপড় ঠিক করে রাখুন। তা নইলে কি হয় ভৈরব ভায়া, চল আমিও যাই, তুমি একা আর কত পারবে বলো? বলিয়া কাহারও সম্মতির অপেক্ষা না করিয়া গোবিন্দ উঠিয়া বস্ত্র রাশির নিকটে গিয়ে বসিলেন। রমেশ বাটির ভিতর যাইবার উপক্রম করিতেই ধর্মদাস তাহাকে একপাশে ডাকিয়া লইয়া চুপি চুপি অনেক কথা কহিলেন। রমেশ প্রত্যুত্তরে মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিয়া ভিতরে চলিয়া গেল। কাপড় গুছাইতে গুছাইতে গোবিন্দ গাঙ্গুলি আর চোখে সব দেখিল। কই গো বাবাজি, কোথায় গো? বলিয়া একটি শীর্ণকায় মণ্ডিত শ্বশ্রু প্রাচীন ব্রাহ্মণ প্রবেশ করিল। ইহার সঙ্গেও গুটি তিনেক ছেলে মেয়ে, মেয়েটি সকলের বড়, তাহারই পরনে শুধু একখানি অতি জীর্ণ ডুরে কাপড়। বালক দুটির কোমরে এক একখানি ঘুমসি ব্যতীত একেবারে দিগম্বর। উপস্থিত সকলেই মুখ তুলিয়া চাহিল। গোবিন্দ অভ্যর্থনা করিল, এসো দিনুদা, এসো বসো। বড় ভাগ্যি আমাদের যে আজ তোমার পায়ের ধুলো পড়ল। ধর্মদাস গোবিন্দের প্রতি কটমট করিয়া চাহিল। সে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, তা তোমরা তো এদিকে কেউ মারাবে না দাদা, বলিয়া তাহার হাতে হুঁকাটা তুলিয়া দিল। দিনু ভট্টাচার্য আসন গ্রহণ করিয়া দগ্ধ হুঁকাটায় নিরর্থক গোটা 2 টান দিয়া বলিল, আমি তো ছিলাম না ভায়া, তোমার বউ ঠাকুরনকে আনতে তার বাপের বাড়ি গিয়েছিল। বাবাজি কোথায়? শুনেছি নাকি ভারী আয়োজন হচ্ছে। পথে আসতে ও গায়ের হাটে শুনে এলুম। খাইয়ে দাইয়ে ছেলে বুড়োর হাতে 16খানা করে লুচি আর 4 জোড়া করে সন্দেশ দেওয়া হবে। গোবিন্দ গলা খাটো করিয়ে কহিল, তাছাড়া হয়তো 1খানা করে কাপড়ও। এই যে রমেশ বাবাজি, তাই দিনুদাকে বলছিলাম বাবাজি, তোমাদের 5 জনের বাপ মায়ের আশীর্বাদে জোগাড় সোগাড় একরকম করা তো যাচ্ছে, কিন্তু বেনি একেবারে উঠে পড়ে লেগেছে। এই আমার কাছে 2বার লোক পাঠিয়েছে। তা আমার কথা না হয় ছেড়েই দিলে, রমেশের সঙ্গে আমার যেন নারীর টান রয়েছে,
কিন্তু এই যে দিনুদা, ধর্মদাসদা, এরাই কি বাবা তোমাকে ফেলতে পারবেন? দিনুদা তো পথ থেকে শুনতে পেয়ে ছুটে আসছেন। ওরে ও ষষ্ঠীচরণ, তামাক দে রে। বাবা রমেশ, একবার এদিকে এসো তো দেখি, একটা কথা বলিনি। নিভৃতে ডাকিয়ে লুই গোবিন্দ ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, ভেতরে বুঝি ধর্মদাস গিন্নি এসেছে? খবরদার খবরদার, অমন কাজটি করো না বাবা। বিটলে বামুন যতই ফোসলাক, ধর্মদাস গিন্নির হাতে ভাঁড়ারের চাবি দিও না বাবা, কিছুতে দিও না। ঘি ময়দা তেল নুন অর্ধেক সরিয়ে ফেলবে। তোমার ভাবনা কি বাবা? আমি গিয়ে তোমার মামিমাকে পাঠিয়ে দেব, সে এসে ভাঁড়ারের ভার নেবে। তোমার এক গাছি কুটো পর্যন্ত লোকসান হবে না। রমেশ ঘাড় নাড়িয়ে যে আজ্ঞা বলিয়া মৌন হইয়া রহিল। তাহার বিস্ময়ের অবধি নাই। ধর্মদাস যে তাহার গৃহিণীকে ভাঁড়ারের ভার লইবার জন্য পাঠাইয়া দিবার কথা এত গোপনে কহিয়াছিল, গোবিন্দ ঠিক তাহাই আন্দাজ করিয়াছিল কিরূপে। উলঙ্গ শিশু দুইটি ছুটিয়ে আসিয়া দিনুদার কাঁধের উপর ঝুলিয়ে পড়িল। বাবা, সন্দেশ খাবো। দিনু একবার রমেশের প্রতি একবার গোবিন্দের প্রতি চাহিয়া কহিল, সন্দেশ কোথায় পাবো রে? কেন, ওই যে হচ্ছে বলিয়া তাহারা ওদিকের ময়রাদের দেখাইয়া দিল। আমরাও দাদামশাই বলিয়া নাকে কাঁদিতে কাঁদিতে আরো 3-4টি ছেলে মেয়ে ছুটিয়ে এসে বৃদ্ধ ধর্মদাসকে ঘিরিয়ে ধরিল। ব্যস্ত ব্যস্ত বলিয়া রমেশ ব্যস্ত হইয়া অগ্রসর হইয়া আসিল। আচার্য মশাই, বিকেল বেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েছে, খেয়ে তো আসেনি। ও হে, কি নাম তোমার? নিয়ে এসো তো ওই থালাটা এদিকে। ময়রা সন্দেশের থালা লইয়া আসিবা মাত্রই ছেলেরা উপুর হইয়া পড়িল। বাটিয়ে দিবার অবকাশ দেয় না এমনি ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাওয়া দেখিতে দেখিতে দীননাথের শুষ্ক দৃষ্টি সজল ও তীব্র হইয়া উঠিল। ওরে ও খেদি, খাচ্ছিস তো? সন্দেশ হয়েছে কেমন বল দেখি। বেশ বাবা বলিয়া খেদি চিবাইতে লাগিল। দিনু মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, তোদের আবার পছন্দ। এ কারিগর, এই কড়াটা কেমন নামালে? কি বলো গোবিন্দ ভায়া, এখনো একটু রোদ আছে বলে মনে হচ্ছে না? ময়রা কোনোদিকে না চাহিয়ে তৎক্ষণাৎ কহিল, আজ্ঞে হ্যাঁ, আছে বই কি। তবে কই দাও দেখি একটা গোবিন্দ ভায়াকে, চেখে দেখো কেমন কলকাতার কারিগর তোমরা। না না, আমাকে আবার কেন, তবে আধখানা বেশি নয়, আধখানা দাও। ওরে ষষ্ঠীচরণ, একটু জল আন দেখি বাবা, হাতটা ধুয়ে ফেলি। রমেশ ডাকিয়া বলিয়া দিল। অমনি বাড়ির ভিতর হইতে গোটা চারেক থালাও নিয়ে আসিল ষষ্ঠীচরণ। প্রভুর আদেশ মতো ভিতর হইতে গোটা 3 রেকাবি ও জলের গেলাস আসিল, এবং দেখিতে দেখিতে এই বৃহৎ থালার অর্ধেক মিষ্টান্ন এই 3 প্রাচীন ম্যালেরিয়াক্লিষ্ট সৎ ব্রাহ্মণের জলযোগে নিঃশেষিত হইয়া উঠিল। হ্যাঁ, কলকাতার কারিগর বটে, কি বলো ধর্মদাসদা? বলি দীননাথ রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করিল। ধর্মদাসের তখনও শেষ হয় নাই, এবং যদিচ তাহার অব্যক্ত কণ্ঠস্বর সন্দেশের তাল ভেদ করিয়া সহজে মুখ দিয়ে বাহির হইতে পারিল না, তথাপি বোঝা গেল এ বিষয়ে তাহার মতভেদ নাই। হ্যাঁ, ওস্তাদি হাত বটে। বলি গোবিন্দ সকলের শেষে হাত ধুইবার উপক্রম করিতে ময়রা সবিনয়ে অনুরোধ করিল, যদি কষ্টই করলেন ঠাকুর মশাই, তবে মিহিদানাটা একটু পরখ করে দিন। মিহিদানা ওই আনো দেখি বাপু। মিহিদানা আসিল, এবং এতগুলি সন্দেশের পরে এই নতুন বস্তুটির সদ ব্যবহার দেখিয়া রমেশ নিঃশব্দে চাহিয়া রহিল। দীননাথ মেয়ের প্রতি হস্ত প্রসারিত করিয়া কহিল,
ওরে ও খেদি, ধর দেখি মা, এই দুটো মিহিদানা ধর। আমি আর খেতে পারবো না বাবা। পারবি পারবি, এক ঢোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নে দেখি। মুখ মেরে গেছে বই তো নয়। না পারিস আঁচলে একটা গেরো দিয়ে রাখ, কাল সকালে খাস। হ্যাঁ বাপু, খাওয়ালে পটে, যেন অমৃত। তা বেশ হয়েছে, মিষ্টি বুঝি দুরকম করালে বাবাজি? রমেশকে বলিতে হইল না। ময়রা সোৎসাহে কহিল, আজ্ঞে না, রসগোল্লা ক্ষীরমোহন। ক্ষীরমোহন কই, সে তো বার করলে না বাপু। বিস্মিত রমেশের মুখের পানি চাহিয়ে দীননাথ কহিল, খেয়েছিলাম বটে রাধানগরের বসেদের বাড়িতে, আজও যেন মুখে লেগে রয়েছে। বললে বিশ্বাস করবে না বাবাজি, ক্ষীরমোহন খেতে আমি বড্ড ভালোবাসি। রমেশ হাসিয়া একটুখানি ঘাড় নাড়িল। কথাটা বিশ্বাস করা তাহার কাছে অত্যন্ত কঠিন বলিয়া মনে হইল না। রাখাল কি কাজে বাহিরে যাইতেছিল? রমেশ তাহাকে ডাকিয়া কহিল, ভেতরে বোধ করি আচার্যি মশাই আছেন, যা তো রাখাল, কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে আয় দেখি। সন্ধ্যা বোধ করি উত্তীর্ণ হইয়াছে, তথাপি ব্রাহ্মণেরা ক্ষীরমোহনের আশায় উৎসুক হইয়া বসিয়া আছে। রাখাল ফিরিয়ে বলিল, আজ আর ভাঁড়ারের চাবি খোলা হবে না বাবু। রমেশ মনে মনে বিরক্ত হইল, কহিল, বলগে আমি আনতে বলেছি। গোবিন্দ গাঙ্গুলি রমেশের অসন্তোষ লক্ষ্য করিয়া চোখ ঘুরাইয়া কহিল, দেখলে দিনুদা ভৈরবের আক্কেল, এই যে দেখি মায়ের চেয়ে মাসির বেশি দরদ। সেই জন্যই আমি বলি। সে কি বলে তাহা না শুনিয়ে রাখাল বলিয়া উঠিল, আচার্য মশাই কি করবেন? ও বাড়ি থেকে গিন্নিমা এসে ভাড়ার বন্ধ করেছেন যে। ধর্মদাস এবং গোবিন্দ উভয় চমকিয়ে উঠিল। কে, বড় গিন্নি? রমেশ সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, জ্যাঠাইমা এসেছেন? আজ্ঞে হ্যাঁ, তিনি এসেই ছোট বড় দুই ভাঁড়ারই তালা বন্ধ করে ফেলেছেন। বিস্ময় আনন্দে রমেশ দ্বিতীয় কথাটি না বলিয়ে দ্রুত পদে ভিতরে চলিয়ে গেল। জ্যাঠাইমা ডাক শুনিয়ে বিশ্বেশ্বরী ভাঁড়ার ঘর হইতে বাহিরে আসিলেন। বেনির বয়সের সঙ্গে তুলনা করিলে তাহার জননীর বয়স 50-এর কম হওয়া উচিত নয়, কিন্তু দেখিলে কিছুতেই 40-এর বেশি বলিয়া মনে হয় না। রমেশ নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল। আজও সেই কাঁচা সোনার বর্ণ। একদিন যে রূপের খ্যাতি এ অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজও সেই অনিন্দ সৌন্দর্য তাহার নিটুল পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারে নাই। মাথার চুলগুলি ছোট করিয়া ছাঁটা, সম্মুখের দুই এক গাছি কুঞ্চিত হইয়া কপালের উপর পড়িয়েছে। চিবুক, কপল, ওষ্ঠাধর, ললাট সবগুলি যেন কোনো বড় শিল্পীর বহু যত্নের বহু সাধনার ফল। সবচেয়ে আশ্চর্য তাহার দুইটি চক্ষুর দৃষ্টি। সেদিকে ক্ষণকাল চাহিয়া থাকিলে সমস্ত অন্তঃকরণ যেন মোহাবিষ্ট হইয়া আসিতে থাকে। এই জ্যাঠাইমা রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে একসময় বড় ভালোবাসিতেন। বধূ বয়সে যখন ছেলেরা হয় নাই, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া এই দুটি জায়ে যখন একযোগে চোখের জল ফেলিতেন, তখনই স্নেহের প্রথম গ্রন্থি বন্ধন হয়। তারপরে গৃহবিচ্ছেদ, মামলা মোকদ্দমা, পৃথক হওয়া, কত রকমের ঝড়ঝাপটা এই দুইটি সংসারের উপর দিয়ে বহিয়া গিয়েছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই। বহু বর্ষ পরে সেই ছোট বউয়ের ভাড়ার ঘরে ঢুকিয়া তাহারই হাতে সাজানো এই সমস্ত বহু পুরাতন হাঁড়ি কলসির পানে চাহিয়া জ্যাঠাইমার চোখ দিয়ে জল ঝরিয়ে পড়িতেছিল। রমেশের আহ্বানে যখন তিনি চোখ মুছিয়া বাহির হইয়া আসিলেন, তখন
সেই দুটি আরক্ত আর্দ্র চক্ষু পল্লবের পানে চাহিয়া রমেশ ক্ষণকালের জন্য বিস্ময়াপন্ন হইয়া রহিল। জ্যাঠাইমা তাহার টের পাইলেন। তাহাতেই বোধ করি এই সদ্য পিতৃহীন রমেশের প্রতি দৃষ্টিপাত করিতেই তাহার বুকের ভিতরটা যেভাবে হাহাকার করিয়া উঠিল, তাহার লেশমাত্র তিনি বাহিরে প্রকাশ পাইতে দিলেন না, বরং একটুখানি হাসিয়া বলিলেন, চিনতে পারিস রমেশ? জবাব দিতে গিয়ে রমেশের ঠোঁট কাঁপিয়া গেল। মা মারা গেলে যতদিন না সে মামার বাড়ি গিয়েছিল ততদিন এই জ্যাঠাইমাই তাহাকে বুকে করিয়ে রাখিয়েছিলেন এবং কিছুতেই ছাড়িতে চাহেন নাই। সেও মনে পড়িল এবং এও মনে পড়িল সেদিন ও বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নেই বলিয়ে দেখা পর্যন্ত করেন নাই। তারপর রমাদের বাড়িতে বেনির সাক্ষাতে এবং অসাক্ষাতে তাহার মাসির নিরতিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয়ই বুঝিয়া আসিয়াছিল এ গ্রামে আপনার বলিতে তাহার আর কেহ নাই। বিশ্বেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ছি বাবা, এ সময় শক্ত হতে হয়। তাহার কণ্ঠস্বরে কোমলতার আভাস মাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল। সে বুঝিল যেখানে অভিমানের কোনো মর্যাদা নাই সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে। কহিল, শক্ত আমি হয়েছি জ্যাঠাইমা, তাই যা পারতুম নিজে করতুম, কেন তুমি আবার এলে? জ্যাঠাইমা হাসিলেন, কহিলেন, তুই তো আমাকে ডেকে আনিসনি রমেশ যে তোকে তার কৈফিয়ত দেব। তা শুন বলি, কাজকর্ম হবার আগে আর আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না। যাবার সময় ভাড়ারের চাবি তোর হাতেই দিয়ে যাব, আবার কাল এসে তোর হাত থেকেই নেব, আর কারু হাতে দিসনি যেন। হ্যাঁ রে, সেদিন তোর বর্দার সঙ্গে দেখা হয়েছিল? প্রশ্ন শুনিয়ে রমেশ দ্বিধায় পড়িল। সে ঠিক বুঝিতে পারিল না তিনি পুত্রের ব্যবহার জানেন কিনা। ভাবিয়া কহিল, বর্দা তখন তো বাড়ি ছিলেন না। প্রশ্ন করিয়ে জ্যাঠাইমার মুখের উপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়েছিল। রমেশ স্পষ্ট দেখিতে পাইল তাহার এই কথায় সেই ভাবনা যেন কাটিয়ে গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল। হাসি মুখে সস্নেহে অনুযোগের কণ্ঠে বলিলেন, আমার কপাল এই বুঝি? হ্যাঁ রে, দেখা হয়নি বলে আর যেতে নেই। আমি জানি রে, সে তোদের উপর সন্তুষ্ট নয়। হ্যাঁ রে, দেখা হয়নি বলে আর যেতে নেই, কিন্তু তোর কাজ তো তোর করা চাই। যা একবার ভালো করে বলগে যা রমেশ। সে বড় ভাই, তার কাছে হেঁট হতে তোর কোনো লজ্জা নেই। তাছাড়া এটা মানুষের এমনি দুঃসময়, যে কোনো লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই। লক্ষ্মী মানিক আমার, যা একবার, এখন বোধহয় সে বাড়িতেই আছে। রমেশ চুপ করিয়ে রহিল। এই আগ্রহ আতিশয্যের হেতুও তাহার কাছে সুস্পষ্ট হইল না, মন হইতে সংশয়ও ঘুচিল না। বিশ্বেশ্বরী আরো কাছে সরিয়ে আসিয়া মৃদুস্বরে কহিলেন, বাইরে যারা বসে আছেন তাদের আমি তোর চেয়ে ঢের বেশি জানি, তাদের কথা শুনিস নে। আয় আমার সঙ্গে, তোর বর্দার কাছে একবার যাবি, চল। রমেশ ঘাড় নাড়িয়ে বলিল, না জ্যাঠাইমা, সে হয় না। আর বাইরে যারা বসে আছেন তারা যাই হন, তারাই আমার সকলের চেয়ে আপনার। সে আর কি কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহা বিস্ময়ে চুপ করিল। তাহার মনে হইল জ্যাঠাইমার মুখখানি যেন সহসা চারিদিকের সন্ধ্যার চেয়েও বেশি মলিন হইয়া গেল। খানিক পরে তিনি একটা নিঃশ্বাস ফেলিয়ে বলিলেন, আচ্ছা, তবে তাই। যখন তার কাছে যাওয়া হতেই পারবে না, তখন আর সে নিয়ে কথা কই কি হবে। যা হোক, তুই কিছু ভাবিস নি বাবা, কিছুই আটকাবে না। আমি আবার খুব ভোরেই আসব।
বলিয়া বিশ্বেশ্বরী তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলে। বেনির সহিত রমেশের ইতিমধ্যে দেখা হইয়া একটা কিছু যে হইয়া গিয়েছে তাহা তিনি বুঝিলেন। তিনি যে পথে গেলেন সেই দিকে চাহিয়া কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া রমেশ ম্লান মুখে যখন বাহিরে আসিল তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, বাবাজি, বড়গিন্নি এসেছিলেন না? রমেশ ঘাড় নাড়িয়ে বলিল, হ্যাঁ। শুনলুম ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন না? রমেশ তেমনি মাথা নাড়িয়ে জবাব দিল, কারণ অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সময় ভাঁড়ারের চাবি নিজেই লইয়া গিয়েছিলেন। গোবিন্দ কহিল, দেখলে ধর্মদাসদা, যা বলেছি তাই। বলি, মতলবটা বুঝলে বাবাজি? রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল, কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ্য করিয়া চুপ করিয়া রহিল। দরিদ্র দিনু ভট্টাচ তখনও যায় নাই, কারণ তাহার বুদ্ধি শুদ্ধি ছিল না। ছেলেমেয়ে লইয়া যাহার দয়ায় পেট ভরিয়া সন্দেশ খাইতে পাইয়াছিল তাহাকে আন্তরিক দুটো আশীর্বাদ না করিয়া সকলের সম্মুখে উচ্চ কণ্ঠে তাহার সৎপুরুষের স্তব স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিল না। সে ব্রাহ্মণ নিরীহভাবে বলিয়া ফেলিল, এ মতলব বোঝার শক্ত কি ভায়া? তালা বন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভাড়ার আর কারো হাতে না পড়ে। তিনি সমস্তই তো জানেন। গোবিন্দ বিরক্ত হইয়াছিল। নির্বোধের কথাই জ্বলিয়ে উঠিয়া তাহাকে একটা ধমক দিয়ে কহিল, বোঝো না সোঝো না তুমি কথা কও কেন বলো তো? তুমি এসব ব্যাপারের কি বোঝো যে মানে করতে এসেছো? ধমক খাইয়ে দিনুর নির্বুদ্ধিতে আরো বাড়িয়ে গেল। সে উষ্ণ হইয়া জবাব দিল, আরে এতে বোঝাবুঝিটা আছে কোনখানে? শুনছো না, গিন্নিমা স্বয়ং এসে ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেছেন, এতে কথা কইবে আবার কে? গোবিন্দ আগুন হইয়া কহিল, ঘরে যাও না ভট্টাচ, যে জন্য ছুটে এসেছিলে গোষ্ঠীবর্গ মিলে খেলে বাঁধলে, আর কেন? ক্ষীরমোহন পরশু খেও, আজ আর হবে না। এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু লজ্জিত ও সংকুচিত হইয়া পড়িল। রমেশ ততধিক কুণ্ঠিত ও ক্রুদ্ধ হইয়া উঠিল। গোবিন্দ আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থামিয়া গেল। আপনার হলো কি গাঙ্গুলি মশাই? যাকে তাকে এমন খামোখা অপমান করছেন কেন? গোবিন্দ ভর্ৎসিত হইয়া প্রথমটা বিস্মিত হইল, কিন্তু পরক্ষণে শুষ্ক হাসি হাসিয়া বলিল, অপমান আবার কাকে করলুম বাবাজি? ভালো, ওকেই জিজ্ঞাসা করে দেখো না সত্যি কথাটি বলেছি কিনা। ও ডালে ডালে বেড়ায় তো আমি পাতায় পাতায় ফিরি যে। দেখলে ধর্মদাস, দিনু বামনার আস্পর্ধা? আচ্ছা, ধর্মদাস কি দেখিল তা সেই জানে। কিন্তু রমেশ লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়ে অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্য কথাই বলেছে। আমি বড় গরিব, সে কথা সবাই জানে। ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করেই আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলেপিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি, তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে। কিছু মনে করো না বাবা, তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। তাই আমি তোমাকে নিশ্চয়ই বলছি বাবা, আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলুম তিনি ওপর থেকে দেখে খুশি হয়েছেন। হঠাৎ দিনুর গম্ভীর শুষ্ক চোখ দুটো জলে ভরিয়ে উঠিয়ে টপ টপ করিয়া দুফোঁটা সকলের সম্মুখেই ঝরিয়ে পড়িল। রমেশ মুখ ফিরিয়ে দাঁড়াইল। দিনু তাহার মলিন ও শতছিন্ন উত্তরীয় প্রান্তে অশ্রু মুছিয়ে ফেলিয়ে বলিল, শুধু আমি নই বাবা, এদিকে আমার মতো দুঃখী গরিব
যে যেখানে আছে তারিণীদার কাছে হাত পেতে কেউ কখনো অমনি ফেরেনি। সে কথা কে আর জানে বলো? তার ডান হাতের দান বাঁ হাতও টের পেত না যে। আর তোমাদের জ্বালাতন করব না। নে মা খেয়ে দি, ওঠ। হরিধন, চল বাবা ঘরে যাই, আবার কাল সকালে আসবো। আর কি বলবো বাবা রমেশ, বাপের মতো হও, দীর্ঘজীবী হও। রমেশ তাহার সঙ্গে আসিয়া আর্দ্র কণ্ঠে কহিল, ভট্টাচার্য মশাই, এই 2-3 দিন আমার উপর দয়া রাখবেন। বলতে সংকোচ হয়, কিন্তু এ বাড়িতে হরিধনের মায়ের যদি পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করব। ভট্টাচার্য মশাই ব্যস্ত হইয়া নিজের 2 হাতের মধ্যে রমেশের 2 হাত চাপিয়ে ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি বড় দুঃখী বাবা রমেশ। আমাকে এমন করে বললে যে লজ্জায় মরে যাই। ছেলে মেয়ে সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল। রমেশ ফিরিয়ে আসিয়া মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতে সে থামাইয়া দিয়া উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিল, এ যে আমার নিজের কাজ রমেশ, তুমি না ডাকলেও যে আমাকে নিজে এসেই সমস্ত করতে হতো, তাই তো এসেছি। ধর্মদাস দা আর আমরা 2 ভাই তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা। ধর্মদাস এইমাত্র তামাক খাইয়া কাশিতেছিল। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইয়া কাশির ধমকে চোখ মুখ রাঙা করিয়া হাত ঘুরাইয়া বলিল, বলি শোনো রমেশ, আমরা বেনি ঘোষাল নয়, আমাদের জন্মের ঠিক আছে। তাহার কুৎসিত কথায় রমেশ চমকে উঠিল, কিন্তু রাগ করিল না। এই অত্যল্প সময়ের মধ্যে সে বুঝিয়েছিল ইহারা শিক্ষা ও অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গর্জিত কথ্য যে উচ্চারণ করে তাহা জানেও না। জ্যাঠাইমার সস্নেহ অনুরোধে এবং তাহার ব্যথিত মুখ মনে করি রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল। সকলে প্রস্থান করিলে সে বরদার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল। বেনির চণ্ডী মণ্ডপের বাহিরে আসিয়া যখন উপস্থিত হইল তখন রাত্রি 8টা। ভিতরে যেন একটা লড়াই চলিতেছে। গোবিন্দ গাঙ্গুলির হাঁকাহাঁকিটাই সবচেয়ে বেশি। বাহির হইতেই তাহার কানে গেল, গোবিন্দ বাজি রাখিয়া বলিতেছে, এ যদি না 2 দিনে উচ্ছন্ন যায় তো আমার নাম গোবিন্দ গাঙ্গুলির নাম তোমরা বদলে রেখো বেনি বাবু। নবাবী কাণ্ড কারখানা শুনলে তো। তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি, তা তো জানি, তবে এত কেন? হাতে থাকে কর, না থাকে বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের ছাদ্য করে, তা তো কখনো শুনিনি বাবা। আমি নিশ্চয়ই বলছি বেনি মাধব বাবু, এছাড়া নন্দীদের গদি থেকে অন্তত 3,000 টাকা দেনা করেছে। বেনি উৎসাহিত হইয়া কহিল, তাহলে কথাটা বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুড়ো। গোবিন্দ স্বর মৃদু করিয়া বলিল, সবুর করো না বাবাজি, একবার ভালো করে ঢুকতেই দাও না, তারপরে। বাইরে দাঁড়িয়ে কেউ, এ কি রমেশ বাবাজি, আমরা থাকতে এত রাত্রিরে তুমি কেন বাবা? রমেশ সে কথার জবাব না দিয়ে অগ্রসর হইয়া আসিয়া বলিল, বরদা আপনার কাছে এলুম। বেনি থতমত খাইয়া জবাব দিতে পারিল না। গোবিন্দ তৎক্ষণাৎ কহিল, আসবে বই কি বাবা, 100 বার আসবে, এ তো তোমারই বাড়ি, আর বড় ভাই পিতৃতুল্য। তাই তো আমরা বেনিবাবুকে বলতে এসেছি, বেনিবাবু তারিণীদার সঙ্গে মনোমালিন্য তার সঙ্গেই যাক, আর কেন? তোমরা 2 ভাই এক হও, আমরা দেখে চোখ জুড়ে। কি বলো হালদার মামা? ও কি দাঁড়িয়ে রইলে যে বাবা, কে আছিস রে? একখানা কম্বলের আসন টাসন পেতে দে না রে। না বেনি বাবু, তুমি বড় ভাই, তুমি সব।
তুমি আলাদা হয়ে থাকলে চলবে না। তাছাড়া বড়গিন্নি ঠাকুরান যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন বেনি চমকাইয়া উঠিল। মা গিয়েছিলেন এই চমকটা লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল, কিন্তু বাহিরে সে ভাব গোপন করিয়া নিতান্ত ভালো মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিল, শুধু যাওয়া কেন, ভাড়ার টাড়ার করা কর্ম যা কিছু তিনিই তো করছেন, আর তিনি না করলে করবেই বা কি। সকলেই চুপ করিয়া রহিল। গোবিন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, গায়ের মধ্যে বড়গিন্নি ঠাকুরনের মতো মানুষ কি আর আছে? না বেনি বাবু, সামনে বললে খোসামত করা হবে, কিন্তু যে যাই বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমার মা। এমন মা কি কারুর হয়? বলিয়া পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর হইয়া রহিলেন। বেনি অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অস্ফুটে কহিল, আচ্ছা। গোবিন্দ চাপিয়া ধরিল, শুধু আচ্ছা নয় বেনি বাবু, যেতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার উপরে। ভালো কথা, সবাই আপনারা উপস্থিত আছেন, নেমন্তন্নটা কিরকম করা হবে একটা ফর্দ করে ফেলা হোক না কেন? কি বলো রমেশ বাবাজি? ঠিক কথা কিনা হালদার মামা? ধর্মদাসদা চুপ করে রইলে কেন? কাকে বলতে হবে কাকে বাদ দিতে হবে জানো তো সব? রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজ বিনীত কণ্ঠে বলিল, বরদা একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। বেনি গম্ভীর হইয়া কহিল, মা যখন গেছেন তখন আমার যাওয়া না যাওয়া? কি বলো গোবিন্দ খুড়ো? গোবিন্দ কথা কহিবার পূর্বেই রমেশ বলিল, আপনাকে আমি পীড়াপিড়ি করতে চাইনি বরদা, যদি অসুবিধা না হয় একবার দেখে শুনে আসবেন। বেনি চুপ করিয়া রহিল। গোবিন্দ কি একটা বলিবার চেষ্টা করিতেই রমেশ উঠিয়া চলিয়া গেল। তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখিয়া ফিসফিস করিয়া বলিল, দেখলে বেনিবাবু কথার ভাবখানা? বেনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল, কথা কহিল না। পথে চলিতে চলিতে গোবিন্দর কথাগুলো মনে করি রমেশের মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। সে অর্ধেক পথ হইতেই ফিরিয়া আসিয়া সেই রাত্রি আবার বেনি ঘোষালের বাড়ির ভিতরে প্রবেশ করিল। চণ্ডী মণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহল উদ্যম হইয়া উঠিয়াছিল, কিন্তু সে শুনিতেও তাহার প্রবৃত্তি হইল না। সোজা ভিতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাহার ঘরের সম্মুখের বারান্দায় অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন। এত রাত্রে রমেশের গলা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন। রমেশ? কেন রে? রমেশ উঠিয়া আসিল। জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিলেন, একটু দাঁড়া বাবা, একটা আলো আনতে বলে দিই। আলোর কাজ নেই জ্যাঠাইমা, তুমি উঠো না। বলিয়া রমেশ অন্ধকারই এক পাশে বসিয়া পড়িল। তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন, এত রাত্রিরে যে? রমেশ মৃদুকণ্ঠে কহিল, এখনো তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। তবেই মুশকিলে ফেললি বাবা। এরা কি বলেন? গোবিন্দ গাঙ্গুলি, চাটুর্যে মশাই? রমেশ বাধা দিয়ে বলিয়া উঠিল, জানিনি জ্যাঠাইমা, জানতেও চাইনি, তুমি যা বলবে তাই হবে। অকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, কিন্তু তখন যে বললি রমেশ, এরাই তোর সবচেয়ে আপনার। তা যাই হোক, আমার মেয়ে মানুষের কথায় কি হবে বাবা? এ গায়ে যে আবার, আর এ গায়ে কেন বলি, সব গায়ে। এ ওর সঙ্গে খায় না, ও তার সঙ্গে খায় না, ও ওর সঙ্গে খায় না, ও তার সঙ্গে কথা কয় না। একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না।
কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়। এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই। রমেশ বিশেষ আশ্চর্য হইল না, কারণ এই কয়দিনের মধ্যেই সে অনেক জ্ঞান লাভ করিয়াছিল। তথাপি জিজ্ঞাসা করিল, কেন এরকম হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা, যদি থাকি সেখানে আপনি সব জানতে পারবি। কারোর সত্যকার দোষ অপরাধ আছে, কারোর মিথ্যে অপবাদ আছে। তাছাড়া মামলা মোকদ্দমা মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি। আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম রমেশ, তাহলে এত উদ্যোগ আয়োজন কিছুতে করতে দিতাম না। কি যে সেদিন হবে তাই কেবল আমি ভাবছি। বলিয়ে জ্যাঠাইমা একটা নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাসে যে কি ছিল তাহার ঠিক মর্মটি রমেশ ধরিতে পারিল না, এবং কাহারও সত্যকার অপরাধী বা কি এবং কাহারও মিথ্যা অপবাদী বা কি হইতে পারে তাহাও ঠাওর করিতে পারিল না। বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল, কিন্তু আমার সঙ্গে তো তার কোনো যোগ নেই। আমি একরকম বিদেশি বললেই হয়, কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। তাই আমি বলি জ্যাঠাইমা, আমি দলাদলির কোনো বিচারই করব না। সমস্ত ব্রাহ্মণ শূদ্রই নিমন্ত্রণ করে আসব। কিন্তু তোমার হুকুম ছাড়া তো পারিনি। তুমি হুকুম দাও জ্যাঠাইমা। জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া বলিলেন, এরকম হুকুম দিতে তো পারিনি রমেশ, তাতে ভারী গোলযোগ ঘটবে। তবে তোর কথাও যে সত্যি নয় তাও আমি বলিনি, কিন্তু এ ঠিক সত্যি মিথ্যের কথা নয় বাবা। সমাজে যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি ডেকে আনা যায় না। সমাজ যাই হোক, তাকে মান্য করতেই হবে, নইলে তার ভালো করবার মন্দ করবার কোনো শক্তিই থাকে না। এরকম হলে তো কোনো মতে চলতে পারে না রমেশ। ভাবিয়া দেখিলে রমেশ একথা যে অস্বীকার করিতে পারিত তাহা নহে, কিন্তু এইমাত্র নাকি বাহিরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র এবং নিচাশয়তা তাহার বুকের মধ্যে আগুনের শিখার মতো জ্বলিতেছিল। তাই সে তৎক্ষণাৎ ঘৃণা ভরে বলিয়া উঠিল, এ গায়ের সমাজ বলতে ধর্মদাস, গোবিন্দ, এরা তো। এমন সমাজের এক বিন্দু ক্ষমতাও না থাকে সেই তো ঢের ভালো জ্যাঠাইমা। জ্যাঠাইমা রমেশের উষ্ণতা লক্ষ্য করিলেন, কিন্তু শান্ত কণ্ঠে বলিলেন, শুধু এরা নয় রমেশ, তোমার বরদা বেনিও সমাজের একজন কর্তা। রমেশ চুপ করিয়া রহিল। তিনি পুনরূপী বলিলেন, তাই আমি বলি, এদের মত নিয়ে কাজ করো গে রমেশ। সবে মাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরুদ্ধতা করা ভালো নয়। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া যে এরূপ উপদেশ দিলেন। তীব্র উত্তেজনার মুখে রমেশ তাহা ভাবিয়া দেখিল না। কহিল, তুমি নিজে এইমাত্র বললে জ্যাঠাইমা, নানান কারণে এখানে দলাদলির সৃষ্টি হয়। বোধ করি ব্যক্তিগত আক্রোশই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারোর দোষ অপরাধের কথাই জানিনি, তখন কোনো লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। জ্যাঠাইমা একটুখানি হাসিয়া বলিলেন, ওরে পাগল, আমি তোর গুরুজন, মায়ের মতো। আমার কথাটা না শোনাও তো তোর পক্ষে অন্যায়। কি করবো জ্যাঠাইমা, আমি স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব। তাহার দৃঢ় সংকল্প দেখিয়ে বিশ্বেশ্বরীর মুখ অপ্রসন্ন হইল। বোধ করি বা মনে মনে বিরক্ত হইলেন। বলিলেন, তাহলে আমার হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছলনা মাত্র? জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল, কিন্তু বিচলিত হইল না। খানিক পরে আস্তে আস্তে বলিল, আমি জানতুম জ্যাঠাইমা, যা অন্যায় নয় আমার সে কাজে তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে। আমার। তাহার কথাটা শেষ হইবার পূর্বেই বিশ্বেশ্বরী বাধা দিয়ে বলিয়া উঠিলেন, কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ, যে আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না।
কথাটা রমেশকে আঘাত করিল। কারণ কারণ মুখে সে যাই বলুক, কেমন করিয়া তাহার সমস্ত অন্তঃকরণ কাল হইতেই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল। এখন দেখিল এ দাবির অনেক ঊর্ধ্বে তার আপন সন্তানের দাবি জায়গা জড়িয়ে আছে। সে ক্ষণকাল মাত্র চুপ করিয়া থাকিয়ে উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল, কাল পর্যন্ত তাই জানতুম জ্যাঠাইমা, তাই তোমাকে তখন বলেছিল যা পারি আমি একলাই করি, তুমি এসো না, তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি। এই ক্ষুণ্ণ অভিমান জ্যাঠাইমার অগোচর রহিল না, কিন্তু আর জবাব দিলেন না। অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিলেন। খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন, তবে একটু দাঁড়াও বাছা, তোমার ভাড়ার ঘরের চাবিটা এনে দিই। বলিয়া ঘরের ভিতর হইতে চাবি আনিয়া রমেশের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। ঘন্টা কয়েক মাত্র পূর্বে সে মনে মনে বলিয়াছিল, আর আমার ভয় কি, আমার জ্যাঠাইমা আছেন। কিন্তু একটা রাত্রিও কাটিল না, তাহাকে আবার নিঃশ্বাস ফেলিয়া বলিতে হইল, না, আমার কেউ নেই, জ্যাঠাইমাও আমাকে ত্যাগ করেছেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে আবার দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।